ও বাবা, ও বাবা গো, আমার সাইম কি আল্লাহ বাবা। সকালে নামাজ পড়লে শালি খুঁজি বলে কোথায় আসবে, কিন্তু কোথায় দেয়নি আমি। গণ অভ্যুত্থানে নিহত অনেকের খবর আসেনি গণমাধ্যমে। আক্ষেপ পরিবারগুলোর। শরীরে নির্যাতন আর ছররা গুলির ক্ষত নিয়ে ফিরছেন বহু আন্দোলনকারী। শহীদ স্মরণে রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোমবাতি প্রজ্বলন, নতুন বাংলাদেশ গঠনে কাজ করার শপথ। শিক্ষার্থীদের দাবির মুখে সরে দাঁড়ালেন ওবায়দুল হাসান সহ সুপ্রিম কোর্টের সব বিচারপতি। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ নেবেন শপথ। পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করে পরিবারকে সান্ত্বনা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। মিয়ানমারে বিদ্রোহী জান্তা সংঘর্ষের গতিপথ ঠিক হয়নি এখনো। রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা বাড়িয়েছে আরাকান আর্মি ও আরসার বিরোধ। সারা দেশে ৫ শতাধিক থানা সচল হলেও কার্যক্রম সীমিত। নিরাপত্তাহীনতায় ভুগছেন ময়মনসিংহ সহ অন্যান্য জেলার বাসিন্দারা। ট্রাফিক বাজার মনিটরিং এর পর এবার পঞ্চগড়ে চা সিন্ডিকেট ভাঙার চেষ্টায় শিক্ষার্থীরা। চাষি, শ্রমিক ও মালিকদের নিয়ে সমন্বয় বৈঠক। আরও অন্য কারখানায় যাব, দেখব কিভাবে কি করতেছে, আমরা সব কিছু এখানে দেখাশোনা করতেছি। চা ফ্যাক্টরিগুলোতে আমাদের বিভিন্ন সিন্ডিকেটে ভরপুর, তো আমরা চেষ্টা করছি সিন্ডিকেট মুক্ত করার। আমরা এটা চাই যে ছাত্ররা এইভাবে আসুক। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সন্তান, কিন্তু ভয়েই অনেক পরিবার প্রকাশ করতে পারেনি মৃত্যুর খবর। কেউ কেউ এখনো ছররা গুলি দেখে নিয়ে ঘুরছেন। পরিবারগুলোর বক্তব্য, কি হয়ে গেল। অসহায় সেই মানুষগুলোর খোঁজ নিয়েছেন সহকর্মী আকলাকুস সাফা। ও বাবা, ও বাবা গো। কবরে ঘুমিয়ে থাকা ছেলেকে আরো একবার ছুঁয়ে দেখার চেষ্টা। একমাত্র সন্তানকে হারিয়ে ব্যাকুল মায়ের আহাজারি। জীবিকা নির্বাহে বিদেশে যাবে বলে ওয়ার্কশপে প্রশিক্ষণ নিচ্ছিল ২১ বছরের সাইম। মিছিলে গিয়ে আর ফেরেনি টকবগে তরুণ। সাইম হোসেন আলিফ ১৯ জুলাই শুক্রবার বন্ধুদের সাথে যাত্রাবাড়ির কাজলা এলাকায় আন্দোলনে ছিল। সেখানেই গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মারা যায় ছেলেটি। এত রক্ত আমি দেখা ওই জায়গায় আমি অজ্ঞান হয়ে গেছি গা। আর আমার বাপে কথা বলে না, কোনো কিছু বলতেছে না। আমি এত ডাকি, যাইম উঠো তুমি। সকালে নামাজ পড়লে শালি খুঁজি বলে কোথায় আসবে, কিন্তু কোথায় দেয়নি আমি। আমারে বলে নাই যে আমি ৫০০ টাকা চাইছি, আমি ৫০০ টাকা রাখছি, পকেটে রাখছি যে আসবে দিয়ে তো মানে ছেলেদের সাথে যে যাবে তা ভাবতেও পারিনি। ছেলে গুলিবিদ্ধ হয়েছে এ খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বাবা মা। স্পটেই মারা যাওয়ায় খুব একটা গুরুত্ব পাচ্ছিল না তার লাশটা, তাই নেওয়া হয়নি মৃত্যু সনদও। আন্দোলনে আমার ছেলেটা শেষ হয়ে গেল, জীবন দিল, রক্ত দিল। আমি একটু কেউ জানাইতেও পারলাম না, আমি কোনো জায়গায় নিতেও পারি নাই, কারফু দিয়া দিছে। আমি আমার ছেলের নিয়ে বারিন্দায় দাপড়াইছি। কিভাবে সহ্য করব, কিভাবে আমি এই ছেলের। এই আন্দোলনে সাইমের মতো এমন অনেকেই আছেন, বিশেষ করে 18 এবং 19 জুলাই যারা গুলি খেয়ে সেখানে নিহত হন, কিন্তু শেষমেশ আর হাসপাতালের কোনো রেকর্ডে যাদের আর নাম পাওয়া যায়নি। এমন অনেকেই এখন আর পৃথিবীতে নেই। তাদের পরিবারগুলোর কি অবস্থা সাইমের মার দিকে তাকালেই বোঝা যায়। এইখানে জি, এখানে আরেকটা হচ্ছে কপালে, এই যে এখনো দেখা যাচ্ছে। এই যে
ধরাও যায়, এই যে এইখানেরটা রয়ে গেছে না? হ্যাঁ এই যে এখানে ধরা যায়, এই যে এই যে হ্যাঁ ধরা যায়। একই দিন কাজলা এলাকায় একাধিক ছররা গুলি লাগে দুই ভাই জিসান আর জিদানের, যার একটি এখনো রয়ে গেছে জিদানের চোখের উপর। কন্টিনিউয়াসলি গুলি করতেছে, টিয়ার শেল মারতেছে, তারপর রাবার বুলেট মারতেছে, তো দেন আমাদের কাছে ছিটা গুলি লাগে। কোথা দিয়ে গুলি করতেছে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আশেপাশে মানে ছাদে থেকে প্রত্যেকটা ছাদে থেকে গুলি করছে এরকম মনে হয়েছে। কি গুলিটা লাগছে সেটা তো আমি জানি না, জানছি যে গুলি লাগছে, কত মানুষ মারা গেছে, আমার বান্ধবীর ছেলেও মারা গেছে। আমি তো পাগলের মতো জান, কোথায় যাবো, কিভাবে আনবো। 19 জুলাই যাত্রাবাড়ি এলাকায় দফায় দফায় চলা সংঘর্ষ, টিয়ার শেল আর গুলিতে শুধু ঢাকাতেই প্রাণ যায় 85 জনের। আহতরা এখনও বিভিন্ন হাসপাতালে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হয়। শনিবার রাত 9টায় এই আয়োজনে শিক্ষার্থীরা ছাড়াও অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে আর কোনো বৈষম্যের ঠাঁই নেই, কারণ বহু জীবনের বিনিময়ে নতুনভাবে স্বাধীনতা অর্জিত হয়েছে। রাষ্ট্রের সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সংসদ ভবনের ভেতর বাইরে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া রাস্তায় ট্রাফিক পুলিশ না নামা পর্যন্ত যানবাহনে চলাচল নিয়ন্ত্রণ করা হবে, এমনটাও জানান আয়োজকরা। আমরা আমাদের কর্মসূচি শুরু করি হচ্ছে আমাদের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন দ্বারা। এরপর হচ্ছে আমরা আমাদের শহীদদের স্মরণে 1 মিনিট মৌনতা পালন করি এবং পরিশেষে একদম শেষের দিকে আমরা আমাদের শহীদদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র সবার সামনে তুলে ধরি, যে বাস্তবিক যাতে সবাই খুব সহজে সেই জিনিসটার সাথে নিজেদের রিলেট করতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুর ঘটনায় শোক পালন করলেন কয়েক জেলার সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন এখনও শেষ হয়নি। সরকার পদত্যাগের পর যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা রুখতে হবে। রাজপথে থাকার প্রত্যয় তাদের কণ্ঠে। কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালায় রাজশাহীর শিক্ষার্থীরাও। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে করা হয় মোমবাতি প্রজ্বলন। এ সময় 1 মিনিট নীরবতা পালন করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তোলেন শিক্ষার্থীরা। আপনারা চেষ্টা করবেন সবাই যেন সবাই আসতে পারে এরকম একটা চিন্তা ভাবনা। দর্শক, ধীরে ধীরে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। এ বিষয়ে আরও জানার চেষ্টা করব। ধানমন্ডি এলাকায় রয়েছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন? ধানমন্ডিতে আছেন আমরা শুনেছি। সেই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি, এবং পাঠদান কার্যক্রম কেমন চলছে? ধানমন্ডি এলাকায় বলতে আমরা ধানমন্ডি ছিলাম, আমরা ঘুরেছি এবং এখন রয়েছে জিগাতলায়, যেখানে পিলখানাতে অবস্থিত দুটি স্কুল রয়েছে, বিশিষ্ট শহীদ নূর মোহাম্মদ পাবলিক স্কুল পাবলিক কলেজ এবং বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। এই দুটি স্কুল ছাড়া এখানে আসলে বলতে গেলে তেমন বড় ধরনের কোনো স্কুল খোলে নেই। বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর কোনোটি এখন পর্যন্ত খোলে নেই, শুধুমাত্র এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। তবে উপস্থিতি একেবারেই কম, খুব একটা কম নয়, তবে খুব বেশিও নয়। আমরা যতটুকু দেখেছি, যেমন এখন 8:09 বাজে, এই সময়টিতে আমরা যখন দেখেছি স্বাভাবিক সময়ে এই সময় এখনও মানুষ বা শিক্ষার্থী যারা রয়েছে যারা একটু দেরি করে আসে, তারা কিন্তু একেবারে এই গেটের সামনে জমজমাট থাকে, বা এবং অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরা যারা দেরি আসেন তারা প্রবেশ করেন। পাশাপাশি এই সড়কটিতে মোটামুটি একটা ভালো ধরনের যানজটের সৃষ্টি হয়, কিন্তু সেই ধরনের কোনো লক্ষণ বা সেই ধরনের কিছু এখন নেই। তবে অভিভাবকরা বলছেন যে ধীরে ধীরে যদি খুলে যায়, অর্থাৎ সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান যদি রাজশাহীতে একযোগে খুলে যায়, পাঠদান কার্যক্রম শুরু করে, তখন আসলে দুটি উপকার হয়। একটি হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়, এবং দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এই যে ঘরে বসে থাকার পরে যে একটা ডিপ্রেশনের একটি ভাব চলে আসে, বা
অবসাদ তাদেরকে আচ্ছন্ন করে রাখে সেটি তারা কাটাতে সক্ষম হয়। এবং সহকর্মীদের সাথে যখন, সহপাঠীদের সাথে যখন তারা একসাথে থাকে বা পড়াশোনা করে, যখন পাঠদান কার্যক্রম স্বাভাবিক সময় চলতে থাকে, তখন আসলে তাদের মধ্যে যে পড়াশোনার যে স্পৃহা থাকে সেই স্পৃহাটি চলমান থাকে। আর যখনই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, আপনি জানেন প্রায় 1 মাসের কাছাকাছি সময় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সুতরাং এখন সময় এসেছে, অভিভাবকরা দাবি করছে যে এখন সময় এসেছে খুব দ্রুত শিক্ষা মন্ত্রণালয়কে একটি উদ্যোগ নেওয়া উচিত, যাতে অন্তত এই সপ্তাহের মধ্যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং শিক্ষার্থীরা যাতে নিরাপদে, এবং এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে অভিভাবক নিরাপত্তার স্বার্থে বা নিরাপত্তার কথা বিবেচনা করে তারা তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে আনছে না বা স্কুলগুলোতে তারা আনতে পারছেন না বলে জানিয়েছেন। তবে এই বিষয়টি তারা দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ এবং শিক্ষা উপদেষ্টাকে, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে যাতে শিক্ষার্থীরা আসতে পারে বা অভিভাবকরা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে ভরসা পায়, সেই ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছেন। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। আজ প্রধান বিচারপতি হিসেবে বঙ্গভবনে শপথ নেবেন সৈয়দ রেফাত আহমেদ। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি KM ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 7 বিচারপতি। এদিকে সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল বলেছেন, দ্রুত সুপ্রিম কোর্টের কার্যক্রম চালু করা জরুরি। ছাত্রদের দাবির প্রেক্ষিতে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শনিবার বিকেলে এই দাবি জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সময় বেঁধে দিয়েছিল রোববার সকাল 9টা পর্যন্ত। তার আগে রাতেই এলো ঘোষণা। সৈয়দ রেফাত আহমেদ এর আগে হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলেন। 2003 সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এর আগে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। একটার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবন এবং সংসদ ভবনের চিত্র মনে করিয়ে দিতে, এবং এই পদত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সমূল উৎপাটন ঘটবে। সময় যত গড়ায় বাড়ে বিক্ষোভের মাত্রা। ছাত্র বিক্ষোভের মধ্যেই দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও বার্তায় প্রধান বিচারপতির পদত্যাগের খবর দেন আইন উপদেষ্টা। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। পরে সরে দাঁড়ান আপিল বিভাগের 5 বিচারপতিও। এ সময় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কথা শোনা গেলে তাতে আপত্তি জানায় শিক্ষার্থীরা। এ অবস্থায় মানুষের মৌলিক অধিকার রক্ষায় দ্রুত উচ্চ আদালত চালু করা জরুরি বলে জানান নতুন অ্যাটর্নি জেনারেল। ডক্ট্রিন অফ নেসেসিটি তত্ত্ব যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়, তাহলে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প যেমন কিছু নাই, এবং এইখানেই সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। আন্দোলনের সুফল ধরে রাখতে ন্যায় বিচার প্রতিষ্ঠা এখন বড় কাজ বলে জানান তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছিল জনগণের নিপীড়নের জায়গা হিসেবে, তাই যত দ্রুত সম্ভব বিতর্কিত আইন বাতিল বা সংস্কার করা হবে, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর শনিবার প্রথম সচিবালয়ে যান তিনি। বলেন, শিগগিরই স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনা হবে। আইন বিভাগের সঙ্গে বৈঠকে ছাত্র জনতার বিরুদ্ধে মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে
এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। আবু সাইদের রক্ত বৃথা যাবে না, এমন আশ্বাস দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, দেশের প্রত্যেক ঘরে অসংখ্য আবু সাইদ তৈরি হয়েছে, যা চমকে দিয়েছে বিশ্বকে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি, করেন কবর জিয়ারত। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে বলেন, দেশকে এগিয়ে নেবে তারুণ্যের শক্তি। রংপুর থেকে আরও জানাচ্ছেন তাওহিদ মিথুন, ছবি তুলেছেন নুরুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের একদিন পর রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের বাড়িতে আসেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 16 জুলাই আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। শনিবার বেলা 11টায় পীরগঞ্জের বাবনপুরে আবু সাইদের বাড়িতে আসেন মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। প্রথমে নিহত আবু সাইদের কবর জিয়ারত করেন তারা, পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারতের পর আবু সাইদের শোকাহত বৃদ্ধ পিতামাতা ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা সহ অন্য দুই উপদেষ্টা। তাদের সাথে কথা বলেন ও সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। আবু সাইদের স্বজনদের কান্না দেখে নিজের কান্নাও থামাতে পারেননি ডক্টর ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক বর্তমান উপদেষ্টা নাহিদ ও আসিফও কান্নায় স্মরণ করেন তাদের সহযোদ্ধাকে। পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আবু সাইদকে রাষ্ট্রীয় বীর হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আবু সাইদকে গোটা দেশের মানুষের বিপ্লবের প্রতীক হিসেবে আখ্যা দেন তিনি। এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকায় থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব। ছাত্ররা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল তা পূরণেরও আশ্বাস দেন ডক্টর ইউনূস। নিহত আবু সাইদের বাড়িতে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে জমায়েত হয় হাজারো মানুষ। স্লোগানে ছিল বিপ্লবী প্রতিবাদ আর হত্যাকাণ্ডের বিচার দাবি। আবু সাইদের বাড়ি থেকে পরে রংপুরে তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন ডক্টর ইউনূস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। তারপর নানা বিষয় আছে, সামাজিক ব্যবসার কথা বলি, সেটার জন্য বিখ্যাত হয়ে গেছে। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন আবারও প্রমাণ করেছে তারুণ্যই শক্তি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও দেশের চলমান নাশকতার সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় যাতে হাতছাড়া না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায়, বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না। মানুষের প্রাণ শক্তি, তার কিছু না, তার কাছে টাকা নাই, পয়সা নেই, কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের নানা বিষয়ে মতামত শোনেন প্রধান উপদেষ্টা। দেশের নানা সেক্টরে দুর্নীতি রোধ সহ সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টির পদক্ষেপ গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা। এরপর ডক্টর ইউনূস যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কোটা আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। পরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব, এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভাবা দেবে। দেশের সম্ভাবনা অসীম, তাই সব সমস্যা দূর করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। পৃথিবীর বহু দেশে তো যাই, কাজে দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, রংপুর। কোটা আন্দোলন ঘিরে গণহত্যা নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ এবং প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠাবে বিএনপি। গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দুবাইয়ে আটক 57 বাংলাদেশিকে ছাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমসাময়িক বিষয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হবে। বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের পক্ষে সংহতি জানাতে গিয়ে দুবাইয়ে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ফেরত আনতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। যেখানে আপনার আমাদের প্রায় 50 জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য, আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিভিন্ন দেশে সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার হচ্ছে। বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় হামলা হলেও তা সাম্প্রদায়িক নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত হবে নয়, ধার্মিক ধর্মীয় হবে না, এগুলো আপনার রাজনৈতিক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বিচারপতিদের সরানো গণতন্ত্রের জন্য সুখবর বলেও মন্তব্য করেন তিনি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমারের আরাকানে বিদ্রোহী আর জান্তার সংঘর্ষের গতিপথ ঠিক হয়নি এখনো। প্রশ্ন হচ্ছে, যদি বিদ্রোহীরা আরাকান রাজ্য দখলে নেয় তাহলে কি নিজ দেশে ফিরতে পারবেন রোহিঙ্গারা? জোরপূর্বক বাস্তুচ্যুত এই সম্প্রদায়ের নেতা আর বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা হয়েছে। কক্সবাজার টেকনাফ সীমান্ত এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে সহকর্মী রিয়াজ রায়হানের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান। নাইখংছড়ির তমরু, ঘুমধুম, উখিয়ার পালংখালী আর টেকনাফের নীলা হোয়াইকং সীমান্ত। চলতি বছরের ফেব্রুয়ারিতে তুমুল সংঘর্ষের পর এই সীমান্তের প্রায় সবকটি ক্যাম্প মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে হটিয়ে দখলে নেয় বিদ্রোহী আরাকান আর্মি। জান্তা বিদ্রোহী সংঘর্ষ শুরুর পর আরাকান আর্মির পাশাপাশি মাঠে নামে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা, আরএসও। অনেক সাধারণ রোহিঙ্গাকেও দেখা গেছে নিজেদের ভূমি উদ্ধারের লড়াইয়ে। আরকান যদি হাহন যদি একনান করে শান্তি করে দেয় তো আর গো ফুজলি ফুকো না তাইব কোন গো খরা ছয় না বেকিন যাবলা রেডি জিবা বর্মা যুদ্ধ চলের ইবম মাদে বোথ সাইড বর্মার মিলিটারি বিদ্যুতীয় আর আরকান আর্মির তরফতীয় ফৌজবিলি রিক্রুট করতে আছে, মানে মিলিটারি গিয়া হাতিয়ার ধরি পাল্লা করি তারা আগে চিলে বাধা দেন না দেশ কন্যান হিয়া লই ওয়ান লই কান কি করতো মান তারা তো আলোকে কান জায়গা বানায় রাখি তো মহন হিয়া নমা বর্মা সরকারের ফুল সাপোর্ট। সময়ের ব্যবধানে পাল্টেছে দৃশ্যপট। আরাকান আর্মি আরএসও বিরোধ এখন তুঙ্গে। সাধারণ রোহিঙ্গাদের জোর করে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করছে জান্তা বিদ্রোহীরা। এই অবস্থায় যদি আরাকান আর্মি পুরোটা দখল নেয় তাহলে রোহিঙ্গারা ফিরতে পারবেন তো? রোহিঙ্গারা সেখানে আসলে উভয় পক্ষ দ্বারা ব্যবহৃত হচ্ছে মানব ঢাল হিসাবে। যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রোহিঙ্গাদের মানে গ্রামে হামলা করেছে কিছুদিন আগে, আপনি জানেন, আরাকান আর্মি। কারণ রোহিঙ্গাদেরকে তারা অনেক রোহিঙ্গাদেরকে বলে বাঙালি সন্ত্রাসী। বিশ্লেষকরা বলছেন, বিগত সময়ের তুলনায় মিয়ানমারের জাতিগত বিরোধে বেড়েছে কয়েক গুণ। দৃশ্যমান নয় জাতীয় ঐক্যের সরকারের কার্যকারিতা। তাই বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়া কারো একক নিয়ন্ত্রণে থাকলে রোহিঙ্গাদের জন্য আরাকানে ফেরা নিরাপদ নয়। চলমান পরিস্থিতিতে বিবাদমান গোষ্ঠীগুলোর অস্ত্র আর অর্থের উৎসের মধ্যেই রোহিঙ্গা সমস্যার অনেক সমাধান লুকিয়ে আছে বলে মনে করেন বিশ্লেষকরা। এটা কিন্তু আগে থেকেই ধারণা করা যাচ্ছিল যে এদের মধ্যে আসলে নিজেদের মধ্যে কতটা ঐক্য থাকবে। এখন ধরো যাক ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যখন তারা বিতাড়িত হয়েছে, সামরিক জাতীয় ক্ষমতা এসছে, অবশ্যই তাদের একটা অবস্থান তৈরি করা দরকার এবং তারাও কিন্তু তখন বলেছে যে আমরা রোহিঙ্গাদের স্বার্থে কাজ করব বা কথা বলবো। আমরা গত এক বছরের মধ্যে দেখেছি আরএসও সেখানে বক্তব্য দিয়েছে যে যদি আমরা ক্ষমতায় আসতে পারি আমরা রোহিঙ্গাদেরকে সেখানে তাদের অধিকার দেব। এই ক্ষেত্রে মনে হয় যে এগুলো আসলে হচ্ছে যে একটা পাওয়ার প্লে, এখানে রোহিঙ্গাদেরকেও একটা ব্যবহার করার একটা জায়গা, যেটা তারা বিভিন্ন সময় হয়েছে।
এদিকে সামরিক জান্তা বিদ্রোহী সংঘর্ষে মাঝে মধ্যেই দুপক্ষের সদস্যরা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে আশ্রয় নিচ্ছে প্রতিপক্ষের হামলায় টিকতে না পেরে। মিয়ানমারের সামরিক জান্তা বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষের শুরুর দিকে প্রত্যাবাসন নিয়ে আশাবাদী হয়ে উঠছিলেন রোহিঙ্গারা, কিন্তু সংঘর্ষের বিভিন্ন পর্যায়ে নানা ঘটনার পর এখন তারা বলছেন যদি এই আরাকান রাজ্যটি পুরোপুরি আরাকান আর্মির দখলে চলে যায় তাহলে তাদের প্রত্যাবাসন বা নিজ দেশে ফিরে যাওয়ার যে সম্ভাবনা সেটি একেবারেই বন্ধ হয়ে যাবে। কারণ হিসেবে ধর্মীয় বিরোধকে সামনে আনছেন রোহিঙ্গা নেতারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। সারা দেশে ৫ শতাধিক থানা সচল হলেও সীমিত পরিসরে চলছে কার্যক্রম। প্রতিটি থানার নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। নিজ নিজ কর্মস্থলে এরই মধ্যে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। পুলিশ সদর দফতর বলছে সাধারণ ডায়েরি ও মামলা ছাড়া অন্য কোনো কার্যক্রম শুরু হয়নি। অনেক জায়গায় থানাসহ পুলিশি নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত, সেগুলো দ্রুত মেরামত শেষে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। সারা দেশে ৬৩৯টি থানা রয়েছে। দর্শক, আমরা সিরাজগঞ্জে থানার পরিস্থিতি জানার চেষ্টা করব। আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেল সেখানে রয়েছেন। রুবেল, জেলার সব থানায় কি পুলিশ সদস্যরা যোগ দিয়েছেন কিনা বা পুরোদমে কার্যক্রম শুরু হতে কতদিন লাগতে পারে সে বিষয়ে কি বলছেন কর্মকর্তারা? ইসরাত, আসলে সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হচ্ছে সিরাজগঞ্জে কিন্তু 4ই আগস্ট সিরাজগঞ্জে এনায়তপুর থানায় থানার ভিতরেই কিন্তু 13 সদস্য হত্যা হয়েছিল। তারপর থেকে কিন্তু সিরাজগঞ্জ জেলার সকল পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ঠিক তারপর থেকেই তারা 11 দফা দাবিতে সারা দেশ জুড়ে কিন্তু তাদের সেই আন্দোলন চলমান রয়েছে। সেই আন্দোলন কিন্তু এখন থামেনি। তারপরেও গতকাল অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক তিনি এসেছিলেন সিরাজগঞ্জে। তিনি গিয়েছেন এনায়তপুর থানায়, আশ্বস্ত করেছেন মানুষকে এবং সেখানে তিনি সেই এনায়তপুর থানার কার্যক্রম অর্থাৎ স্বল্প আকারে চালুর সিদ্ধান্ত দিয়েছেন। আপনি দেখতে পারবেন যে আমি রয়েছি সিরাজগঞ্জ সদর থানায়। এখানে কিন্তু সেই আনসার যা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু থানা পাহারা দিচ্ছেন এবং ডিউটি করছেন। সকল সদস্যই রয়েছেন পুলিশের, সকলেই ভিতরে রয়েছেন এবং তারা কিন্তু যে কার্যক্রমগুলো স্বাভাবিক যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু তারা করছে না। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু গতকাল সিরাজগঞ্জে এনায়তপুর থানা, সলঙ্গা থানা এবং কাজীপুর থানা এই 3টে থানা মোটামুটি কার্যক্রম শুরু হয়েছে। বাকি থানাগুলোর এখন পর্যন্ত কার্যক্রম তেমন একটা শুরু হয়নি। তবে এখানকার পুলিশ কর্মকর্তা যিনি রয়েছেন পুলিশ সুপার তিনি বলেছেন এবং কালকে পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক যিনি রয়েছেন তিনি এসেছিলেন এবং তিনি বলে গেছেন যে সিরাজগঞ্জ সবকটি থানায় হয়তো আজকের মধ্যে কিংবা আগামীকালের মধ্যে সকল কার্যক্রমটা চালু করবেন। প্রথম অবস্থায় তারা সাধারণ ডায়েরি এবং থানার যে মামলার যে কার্যক্রমগুলো সেগুলো কিছুটা হলে বাইরের কার্যক্রমগুলো তেমন একটা এখন হয়তো চালু হবে না, হয়তো কতদিন সময় লাগবে সেগুলো চালু হতে। তবে কতদিন নাগাদ সেটা পুরোপুরি চালু হবে সে বিষয়ে কোনো সুস্পষ্টভাবে তিনি গণমাধ্যম কর্মীদেরকে তিনি বলেননি। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জ যে থানাগুলো রয়েছে বিশেষ করে সদর, উল্লাপাড়া, তারাস, রায়গঞ্জ, শাহজাদপুর, বেলকুচি, চৌহালি এই থানাগুলোতে কিন্তু এখন পর্যন্ত যে পুলিশের সদস্য যারা আছেন তারা সকলেই রয়েছেন, থানায় উপস্থিত রয়েছেন, কিন্তু থানায় যে কার্যক্রমগুলো সেগুলো না করার কারণে কিন্তু আসলে সাধারণ মানুষের একটাই ভোগান্তি সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আসলে সবকিছু মিলে সিরাজগঞ্জে এই যে ঘটনাটি 13টি পুলিশ সদস্যের হত্যা পর যে মানুষের মাঝে আতঙ্ক এবং পুলিশের মাঝে আতঙ্ক সেই বিরাজটি কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং তারা বলছেন যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে পুলিশের এই 11 দফা যে কার্যক্রমটা চলছে 11 দফা দাবি তাদের যেটা সেটি যদি না মানা হয় তাহলে তাদের ভিতরে যে ক্ষোভ, তাদের ভিতরে যে মানে এখন পর্যন্ত আতঙ্ক সেটি কিন্তু বিরাজমান থাকবে এবং সেটি অতি দ্রুত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই বিষয়টি বিবেচনা করে এবং তাদের কোনো থানা বা পুলিশ সদস্যের ওপর হামলা হয়নি। তবে চলমান পরিস্থিতিতে পুলিশিং কার্যক্রম না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, রাত জেগে পাহারা আর শিক্ষার্থীদের ট্রাফিক কন্ট্রোল চলবে আর কতদিন? অজানা আতঙ্কে আর গুজবের নগরীতে রাত জেগে পাহারা দিচ্ছেন নগরবাসী। ওদিকে ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কমলমতি শিক্ষার্থীরা। কিন্তু এভাবে কতদিন? আমাদের কার্য ব্যবস্থাগুলো তো স্বাভাবিক করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে। সো আমরা চাই যে পুলিশ বাহিনী অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক। পুলিশের ভূমিকা এখানে কোনোভাবে আপনি অস্বীকার করতে পারবেন না। এখন আসলে কোনো দল মত নির্বিশেষে আমাদের দেশকে ঠিক করার জন্য এগিয়ে আসতে হবে। সুধীজন ও আন্দোলনের সমন্বয়করা বলছেন জনগণের প্রয়োজনে পুলিশকে দ্রুত কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে হবে, এজন্য সর্বাত্মক সহযোগিতা করছে তারা। আমরা বলেছি যে আপনাদের এই মুহূর্তে আর ভয়ের কোনো কারণ নেই, আপনাদের সবগুলো উইংস চালু করেন এবং অতি দ্রুত দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। পুলিশের কর্মকাণ্ডের কারণে
তাদের বিরুদ্ধে আসলে কিছু ক্ষোভ মানুষের তৈরি হয়েছে। আমার ধারণা ইতিমধ্যে বিভিন্ন মহলের সোচ্চার ভূমিকার কারণে সেই ক্ষোভ অনেকাংশে কমেছে। সরকার পদত্যাগের পর ময়মনসিংহ জেলায় পুলিশের উপর কিংবা থানায় কোনো হামলা হয়নি। আমরা সর্বোচ্চ ধৈর্য আমরা ধারণ করেছি। এখানে ময়মনসিংহে কোনো পর্যায়ের কোনো ছাত্র বা সাধারণ আন্দোলনকারীদের উপরে আমরা একটি লাঠি কখনো আমরা প্রয়োগ করিনি, এবং যার ফলশ্রুতিতে আমাদের ময়মনসিংহের 14টি থানা, আমাদের পুলিশ লাইন্স, বিভিন্ন ফাঁড়ি, আমাদের পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন অফিসে ওই সামান্য কিছু ঢিল ছোড়া বা এই জাতীয় ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আমার একটি থানায় কোনো আগুন ধরেনি, আমার একজন পুলিশ সদস্যও কোনোভাবে হতাহতের শিকার হননি। আমরা খুব নিরাপদে আমাদের সব পুলিশ সদস্যকে আমরা সেফলি আমাদের যার যার ইউনিটে নিয়ে আসতে পেরেছি। চলমান পরিস্থিতিতে কর্মবিরতিতে আছেন পুলিশ সদস্যরা। এই সংকট কাটানোই বড় চ্যালেঞ্জ বলছেন কর্মকর্তারা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দেশ সংস্কারে বেশ সচেতন তরুণ প্রজন্ম, তাই দ্রোহের ভাষা দেয়ালে দেয়ালে ছড়িয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। একটাই প্রত্যাশা, আর কোনো অরাজকতা হবে না প্রিয় স্বদেশে। অন্যায় রুখে দিতে সবাই দৃঢ় প্রতিজ্ঞ। তরুণদের স্বপ্নের কথা জানাচ্ছেন লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। সড়কে চোখ মেললেই নতুন বাংলাদেশের প্রতিবাদ কাব্য। রঙিন দেয়ালগুলো যেন গণ অভ্যুত্থানের জলজলে উদাহরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীরা এভাবেই তাদের দ্রোহের ভাষা ছড়িয়ে দিচ্ছে দেয়ালে দেয়ালে। নতুন বাংলাদেশের গল্পে বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, সাথে মুগ্ধদের মানবিকতার ইতিহাসকে নিয়ে রাষ্ট্র সংস্কারের গ্রাফিতি আন্দোলিত করবে যে কাউকে। জায়গা করে নিয়েছে আমার মুখের ভাষা কায়রে নিতে চায়, বাসায় আমার বোন আছে, আর আবু সাইদের বীরত্বের গল্প, এমন কত কত কথা। শিক্ষার্থীরা বলছেন বাংলাদেশ একটি স্বাধীন ও রঙিন দেশ, সেই রং ফিরিয়ে দিতে করা হচ্ছে গ্রাফিতি। আমাদের এমন একটা কান্ট্রি যেখানে আমরা ভাইব্রেন্ট কালার্স ইউজ করি, তো এগুলোই আমরা ফুটিয়ে তুলছি যে সৌন্দর্যের মাধ্যমে আমাদের প্রতিবাদের ভাষা হচ্ছে এটাও একটা। স্টুডেন্টরা যখন দাঁড়াবে সত্যের জন্য, বা যেই দলই হোক না কেন, সত্য সবসময় জিতবে। শিক্ষার্থীরা আরও বলছেন সহপাঠীদের ত্যাগ যেন ভুলণ্ঠিত না হয়, সেজন্যই স্মৃতি ধরে রাখার চেষ্টা। সেই সাথে দেখতে চান অরাজকতা মুক্ত নতুন এক দেশ। পরবর্তী যেই সরকার আমাদের দেশ পরিচালনা করতে আসবে, ওনারা এগুলো পড়ুক, দেখুক, এই জ্ঞানটা নিয়ে আসুক যে কোনো রকম স্বৈরাচার আমাদের দেশে চলবে না। আমাদের এদেশের প্রত্যেকটা দেয়ালে আমাদের কথা থাকবে, দেশের কথা থাকবে। দুর্নীতিমুক্ত একটি সৎ দেশ হিসেবে তুলে ধরার জন্য আমরা এগুলো লিখছি। অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে আসছেন গ্রাফিতি করার জন্য। বলছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে বর্তমান প্রজন্ম। আমরা নতুন একটা আলোর দিকে যাচ্ছি, যে এবং সেই আলোয় হয়তো আমাদের সামনে ভালো কিছু দেখাবে। এই প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিল যে কিভাবে কি করা যায়, দেশকে কিভাবে সামনে আগানো যায়। রং তুলির আঁচড়ে অগোছালো চিন্তাগুলোকে এক সুতোয় বাঁধছে তরুণরা। দেশে আর কোনো অন্যায় দেখতে চান না তারা। প্রয়োজন হলে আবারও রুখে দাঁড়ানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গভীর রাতেও সড়কে অতন্দ্র প্রহরী শিক্ষার্থীরা, তাদেরই আরেকটি দল রাজধানীর কারওয়ান বাজারে করছে মনিটরিং। দাম সহনীয় রাখতে পণ্য পরিবহন, আড়ত, পাইকারি এবং খুচরা পর্যায়ে রসিদ বাধ্যতামূলক করার প্রস্তাব শিক্ষার্থীদের। এদিকে ডাকাত প্রতিহতে সংঘবদ্ধ বিভিন্ন এলাকার বাসিন্দারাও। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা বেজে 15 মিনিট। গভীর রাতেও রাজধানীর বিজয় সরণিতে ট্রাফিক কন্ট্রোল করছে শিক্ষার্থীরা, আর এই ডিউটি চলবে ভোর পর্যন্ত। অন্যান্য দিনে এই সময় মায়ের বকুনি খেয়ে ঘুমাতে যাওয়া ছেলেরাই এখন এলাকার রাত প্রহরী। কোনো গাড়ি সন্দেহজনক মনে হলেই চেক করছে শিক্ষার্থীরা। গাড়িগুলো চেক করতেছি কোথা থেকে আসছে যাচ্ছে, এরপর আমরা ব্যাগডালাগুলো দেখতেছি কোনো অবৈধ কিছু বা কিছু আসছে নাকি। রাত্রে আমাদের তো অবশ্য ঘুম আসে না, কারণ এখন ডাকাতের একটা ভয় আছে, তো মূলত সব দিক দিয়ে আমরা আসলে দেখতেছি। নতুন প্রজন্মের আরও একটি দল যায় কারওয়ান বাজারে। সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে তাদের এই উদ্যোগ। বাজারের সিন্ডিকেট ভাঙতে পণ্য পরিবহন, আড়ত, পাইকারি এবং খুচরা প্রতিটি পর্যায়ে তদারকি করে শিক্ষার্থীরা।
বলেন, কোনো চাঁদা দিতে হয়েছে? না, কোনো জায়গায় চাঁদা দেয়নি। পার্টি আজকে কিনছে 30 টাকা কেজি মুকামে, এখানে বাজার আজকে আমরা ব্যস্ত আছি 28 টাকা কেজি। ভালোটা হচ্ছে 60 টাকা কেজি। তাহলে আমরা এটা দেখতে পারলাম যে ওখানকার সাথে এখানে ডাবল ফারাক। সিস্টেমটা চালু হয় না, দেন চালু হয় দিতে হলে দিতে হবে। সিস্টেমটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আরোদের একটা রিসিপ্ট দিবে এবং পাইকারি যারা কিনবে তারা রিসিপ্ট দিবে, আপনার একটা রিসিপ্ট নেবেন। কৃষকের মাঠ থেকে খুচরা পর্যায়ে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়া থামাতে রসিদ বাধ্যতামূলক করার প্রস্তাব শিক্ষার্থীদের। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তারা এই সিন্ডিকেটটা দখল করছে। তো ওই 15 বছর শাসন করার পরে যখন দলটা পরিবর্তন হয়েছে, এখন আবার বিরোধী দলীয় যারা সংখ্যাগরিষ্ঠ, তো তারা আবার এটাকে দখলে নিচ্ছে। খুচরা বাজারে যারা এরা নিজেদের মতো একটা ব্যবসা করছে এবং আমরা চাচ্ছি যে আরোদের একটা রিসিপ্ট দিবে এবং আপনার খুচরা বিক্রেতা এরা আমরা ইনভেস্টিগেশন করব। আমরা চাই যে সিন্ডিকেট ভাঙার জন্য শুধু আমরা শিক্ষার্থীরা পারবো না, এর সাথে আমাদের যে ভোক্তার অধিদপ্তর আছে ওনারাও যেন আমাদের সাথে একটু কাজ করে। এদিকে ডাকাত প্রতিহত করতে রাজধানীর প্রায় সব এলাকায় অধিবাসীরাই দলবদ্ধ হয়ে পাহারার ব্যবস্থা করেছেন। কোথাও কোথাও নিজেদের নিরাপত্তার এই দায়িত্ব যেন হয়ে উঠেছে মিলন মেলা। এই মুহূর্তে আর আতঙ্কটা নাই, এখন মনে হয় যারা ডাকাত বা যাদের সন্দেহ করা হচ্ছে তারাই বোধহয় এখন আসতে আর কি ভয় পাবে। আমরা এখন পর্যন্ত পাইনি, আমরা খালি খুঁজতেছি, বুঝছেন, আমরা অপেক্ষা আছি যে পামু কিনা। দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানী, এই সুযোগ সন্ধানীগুলি অ্যাকচুয়ালি এই ঘটনাগুলি ঘটাচ্ছে। তারা রাত্রে বের হইতে পারে না, বিশেষ করে মহিলারা, ওনারা আমাদেরকে একটু ইন্সপিরেশন। মাদ্রাসা থেকে একটা গ্রুপ আছে, আমাদের কিশোর একটা গ্রুপ আছে, এবং আমাদের এখানে কোনো রকম কোনো অপ্রীত কার্যক্রম ঘটবে আমরা সেটা হতে দেব না। ডাকাত আসতেছে বা কোথাও সমস্যা হলে আমরা ওটাই চেক করতেছি। রাত 11:30 বাজে বের হই, একদম সকাল 6টা পর্যন্ত আমরা রাস্তায় থাকি। আমরা এক ক্যাম্পাসের সাথে আরেক ক্যাম্পাস যোগাযোগ হচ্ছে, সিনিয়র জুনিয়র যোগাযোগ হচ্ছে, আমরা একসাথে মিলে কাজ করছি। সবার প্রত্যাশা দ্রুতই দায়িত্ব নিবে আইন শৃঙ্খলা বাহিনী। কেটে যাক সকল দুশ্চিন্তা, ভালো থাকুক প্রিয় ঢাকা, প্রিয় বাংলাদেশ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাস্তায় শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণের পর এবার পঞ্চগড়ে চা শিল্পের সিন্ডিকেট ভাঙতে তারা শুরু করেছে তদারকি। চাষি, শ্রমিক ও মালিকদের মধ্যে সমন্বয় বৈঠকও করছে তারা। দেশের দ্বিতীয় চা অঞ্চল হিসেবে খ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে চাষিদের পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করা, সিন্ডিকেট নির্মূল সহ কয়েকটি লক্ষ্য নিয়ে তদারকির কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। চা প্রক্রিয়াজাত কারখানাগুলোয় তারা যাচ্ছেন পর্যায়ক্রমে। প্রতিটি কারখানায় সমস্যা ও বৈষম্য চিহ্নিত করা হচ্ছে। চাষি, শ্রমিক ও কারখানা মালিকদের মধ্যে সমন্বয় বৈঠকও করছেন তারা। তেঁতুলিয়াবাসীর অনেক দিনের বহুল প্রতীক্ষিত একটা বিষয় যে তারা চায়ের ন্যায্য মূল্য পাচ্ছে না, আর এই চা ফ্যাক্টরিগুলোতে আমাদের বিভিন্ন সিন্ডিকেটে ভরপুর। তো আমরা চেষ্টা করছি সিন্ডিকেট মুক্ত করার, এবং তারা যদি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে চায় সেক্ষেত্রেও আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতেছি। বিভিন্ন সিন্ডিকেট মল ভেঙে ফেলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আসছি আজকে বাংলাটিতে। এখানে আমরা কিছু অভিযোগ এবং অনেক কিছু সমস্যা আমরা প্রতিফলিত করেছি। আমরা এরপরে আরও অন্য কারখানায় যাব, দেখব কিভাবে কি করতেছে, আমরা সব কিছু এখানে দেখাশোনা করতেছি। সিন্ডিকেট বিলুপ্ত হলে চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি এই শিল্প লাভবান হবে বলছেন সমতল চা বাগানের মালিকরা। গ্রোয়ার্সরাও বেশি টাকা পাবে বা ভালো টাকা পাবে, আমরাও খুশি হব। আমরা এটা চাই যে ছাত্ররা এইভাবে আসুক বা তারা দেখুক, সব জায়গায় বিশেষ করে আমার চা সেক্টরটা দেখুক, তাতে আমরা সবাই সচেতন হব। তেঁতুলিয়া সহ জেলার 8 উপজেলায় বড় চা বাগান আছে 10টি। এছাড়া ছোট আকারের প্রায় 8,000-এর মতো বাগান রয়েছে, যেখানে প্রায় 15,000 শ্রমিক কাজ করছেন। আমিন বাবু, যমুনা নিউজ। নরসিংদীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, আহত কমপক্ষে 44 জন। দিবাগত রাত 12:30 নাগাদ ঢাকা সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি সিলেট যাচ্ছিল। পণ্যবাহী ট্রাক ওভারটেকের সময় সামনে চলে আসে আরেকটি গাড়ি। চালক নিয়ন্ত্রণ হারালে ওভারপাস থেকে নিচে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান সিলেটের নুরুল ইসলাম। ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।